আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয়টি হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি সিগনিফিকেন্ট ফর নট অনলি ফার্স্ট প্রফ এক্সাম বাট অলসো ফর দ্য ক্লিনিক্যাল পারপাস অ্যাজ ওয়েল। সো আমরা আজকে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। বেসিক্যালি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ডের অংশ এবং এই কার্ড থেকে এবং এই টপিক থেকে আইটেমে অহরহ এক্সাম আসে, কার্ডে এক্সাম আসে, টার্ম এক্সাম আসে এবং সব থেকে যে বিষয়টি ক্রুশাল সেটি হচ্ছে প্রফে এখান থেকে একটি ইনভেরিয়েবলি লং কোশ্চেন আসে এবং ভাইভাতে এটি ইনভেরিয়েবলি ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়। সো আমরা আজকে নলেজটিকে এমন ভাবে গ্যাদার করব সো দ্যাট আমাদের এখান থেকে যে কোনো কোশ্চেনই আসুক বা কনসেপচুয়াল যে কোনো কমপ্লিকেটেড প্রশ্ন আসুক সবগুলোর যেন আমরা সঠিকভাবে এবং কারেক্টলি এবং রাইটলি যেন অ্যান্সার দিতে পারি। সো আমরা আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব, স্টার্টিং উইথ দ্য ডেফিনেশন অফ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। সো ডেফিনেশন অফ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আমরা শিখবো, সেই সাথে সাথে আমরা শিখবো হাউ ইজ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল জেনারেটেড, কারণ এই কোশ্চেনটি সব থেকে ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি প্রফে অহরহ আসে। সো বেসিক্যালি লেট মি শেয়ার মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স উইথ ইউ। আমি যখন ফার্স্ট প্রফে এক্সাম দিচ্ছিলাম তখন এই কোশ্চেনটি সেখানে পরীক্ষায় এসেছিল যে হাউ ইজ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল জেনারেটেড, রাইট ডাউন দ্য মেকানিজম। এই জিনিসটি আমাদের হচ্ছে আজকে কোর কনসেপ্ট। সো সর্বপ্রথম আমরা রেস্টিং মেমব্রেন বলতে কি বোঝাচ্ছি বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। লেট আস জাস্ট অলওয়েজ কিপ দিস থিং ইন আওয়ার মাইন্ড যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন অলমোস্ট অল টাইপস অফ সেলস। বলা হয়ে থাকে আমাদের সেলে, আমাদের বডিতে প্রায় 100 মিলিয়ন বা 100 ট্রিলিয়নের মতো সেল থাকে। গাইটনের 14 এডিশনে এই কথাটা বলা হয়েছে যে 30 to 40 ট্রিলিয়ন সেল। সো এই বিষয়টি একটু কন্ট্রোভার্সি আছে, যেহেতু গাইডনের নতুন এডিশনে 14th এডিশনে বলা হয়েছে 30 to 40 ট্রিলিয়ন সেল। সো আমরা এই বিষয়টাকে মাথায় রাখবো। কিন্তু যেই বিষয়টা টিচার্সরা বেশি অ্যাকসেপ্ট করে থাকে সেটি হচ্ছে আমাদের এই জিনিসটা যে 100 ট্রিলিয়ন সেল ইজ অলমোস্ট প্রেজেন্ট ইন আওয়ার বডি। সো আমরা এই নিউমেরিক্যালস নিয়ে বেশি কন্ট্রোভার্সিতে যাব না। যে বিষয়টা জানতে হবে যে রেস্টিং মেমরি পোটেনশিয়াল সবগুলো সেলে বিরাজমান, কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল শুধুমাত্র এক্সাইটেবল সেলে বিরাজমান। এক্সাইটেবল সেল বলতে আমরা কি বুঝাই? এক্সাইটেবল সেল বলতে আমরা বোঝাচ্ছি নিউরন সেল এবং মাসেল সেল। আর এই মাসেল সেলের মধ্যে আমাদের বিভিন্ন রকমের ভেরিয়েন্টস আছে। এই মাসেল সেলের মধ্যে আছে কার্ডিয়াক মাসেল সেল, স্মুথ মাসেল সেল, আমাদের আছে স্কেলিটাল মাসেল সেল। তো এই এক্সাইটেবল সেলগুলোতে অ্যাকশন পোটেনশিয়াল থাকে, আবার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালও থাকে। কিন্তু শুধুমাত্র রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকে অনলি, শুধুমাত্র রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকে ইন অলমোস্ট অল দ্য সেলস। ইন অল সেলসে থাকে আমার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। আর মাসেলস কিংবা নিউরনস এগুলোতে থাকে অ্যাকশন পোটেনশিয়াল। আবার মাসেলস এবং নিউরনসে সেখানে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল তো থাকেই ফর শিওর। এখন যে বিষয়টা জানতে হবে যে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বলতে আমরা কি বোঝাচ্ছি। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বলতে আমরা বোঝাচ্ছি যখন দুইটা আধান অফ ডিফারেন্ট চার্জ, অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, যখন এটা সেল এর আশেপাশে থাকে বা সেলের ভেতরে নেগেটিভ চার্জ বা সেলের ভেতরে পজিটিভ চার্জ এবং সেলের বাইরে নেগেটিভ চার্জ বা ভাইস ভার্সা, এরকম একটি অবস্থায় থাকে, তখন যে একটা বিভব সেখানে তৈরি হয়, যে পোটেনশিয়ালটা তৈরি হয়, সেইটাই হচ্ছে সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। সো আমরা একটু বইয়ের ভাষাতে যদি যাই তাহলে আমাদেরকে জানতে হবে যে separated electrical charges when they are allowed to come together they gain a certain capability of performing a work. This is called potential difference. সো যখন সেলের ভেতরে এবং সেলের বাইরে দুইটা জায়গাতে ভোল্টেজের ডিফারেন্স ঘটে এবং তখন সেই ডিফারেন্সকে আমরা বলতেছি পোটেনশিয়াল ডিফারেন্স। এবং এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যখন সেল মেমব্রেনের আক্রসে ঘটে থাকে, সেল মেমব্রেন জুড়ে ঘটে থাকে, তখন সেটাকে আমরা বলছি মেমব্রেন পোটেনশিয়াল। এই ডেফিনেশনটা আমরা আরেকটু পরবর্তীতে গিয়ে আমরা ক্লিয়ার হব। সো এখানে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের ভ্যালুগুলো দেওয়া আছে। এই ভ্যালুগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু আমরা মোর অর লেস বলে থাকি সবগুলো সেলেই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে -70 টু -90 মিলিভোল্ট। এটা হচ্ছে নরমালি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের একটা ভ্যালু। এই ভ্যালুটা আমাদেরকে জানতে হবে। সো এখানে মোটামুটি সবগুলো সেলেরই ভ্যালু প্রায় সেম, -70 টু -90, এক্সেপ্ট এই আরবিসি। এই আরবিসির ভ্যালু হচ্ছে -9 মিলিভোল্ট। এখন এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আমরা কেন জানবো? কারণ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের অনেকগুলো ইম্পর্টেন্স আছে, এখানে সেই ইম্পর্টেন্স গুলো দেখানো হয়েছে। বিভিন্ন রকমের ইম্পর্টেন্স আমরা এখান থেকে জানবো যে
conduction and propagation of the nerve impulse, conduction and propagation of the cardiac impulse, influx and efflux of ion secretion of the glands and function of the macrophages. এই সবগুলো বিষয় আমরা কিছুক্ষণ পরে একটি কমপ্লিট ধারণা ডেভেলপ করব যখন আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আসলে জিনিসটা কি এবং কিভাবে সেটা তৈরি হচ্ছে তখন সেটা জানতে পারবো। সো আপাতত আমরা এর ইম্পর্টেন্স এই স্লাইডটাকে আপাতত স্কিপ করলাম। আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেল মেমব্রেনের স্ট্রাকচার। তোমরা 11th 12th অলরেডি পড়ে এসছো যে সেল মেমব্রেনটা একটা ফসফোলিপিড বাইলেয়ারের একটা স্ট্রাকচার, অর্থাৎ এখানে তোমরা দেখছো যে সেল মেমব্রেন একটা ফসফোলিপিড বাইলেয়ারের একটা স্ট্রাকচার। এখানে দেখছো এখানে দুইটা প্রোটিন এর লেয়ার, দুইটা হচ্ছে ফসফোলিপিড লেয়ার দেখছো এবং তার ঠিক মাঝখানে এখানে কিছু প্রোটিন দেখতেছো। বেসিক্যালি এইগুলোকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিনের আরেকটা নাম হচ্ছে দে ক্যান অলসো অ্যাক্ট লাইক ট্রান্সপোর্টার। ট্রান্সপোর্টার মানে হচ্ছে দে আর লাইক ক্যারিয়ার প্রোটিনস, অর্থাৎ সেলের ভেতর থেকে বাইরে কিংবা বাইরে থেকে ভেতরে বিভিন্ন রকমের চার্জ বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস, বিভিন্ন রকমের নেসেসারি আয়নস অ্যান্ড সাবস্টেন্সকে আদান প্রদান করার জন্য এই ট্রান্সপোর্টার বা হচ্ছে এই ক্যারিয়ার প্রোটিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। আমরা এখানেও দেখছি এখানেও কিছু ক্যারিয়ার প্রোটিন রয়েছে। এই ক্যারিয়ার প্রোটিনগুলো আমাদেরকে খুবই ভালোভাবে জানতে হবে। এখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল জানার আগে আমাদেরকে দুইটা কথা জানতে হবে। একটা হচ্ছে যে এই ক্যারিয়ার প্রোটিন বা এই আয়ন চ্যানেলগুলা যেগুলোর কাজ হচ্ছে সেলের ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভেতরে বিভিন্ন রকমের নেসেসারি সাবস্টেন্সগুলো ট্রান্সপোর্ট করা। ফর এক্সাম্পল সোডিয়াম বাইরে আছে বেশি, এখন সেলের ভেতরে আমি সোডিয়ামকে নিয়ে আসবো। এই যেই সোডিয়াম বাইরে থাকা অবস্থায় যে সোডিয়ামটা ভেতরে আসলো, যে আয়ন চ্যানেলের মাধ্যমে আসলো, সেইটাকে আমরা বলতেছি ট্রান্সপোর্টার। সিমিলারলি সেলের ভেতরে পটাশিয়াম বেশি আছে, সেলের বাইরে পটাশিয়াম কম আছে, তো সেলের ভেতর থেকে বাইরে পটাশিয়াম যাবে, এই যে যাচ্ছে যেটার মাধ্যম দিয়ে সেটাকে আমরা বলতেছি আয়ন চ্যানেল। এই আয়ন চ্যানেল নিয়ে আমাদেরকে একটা ভালো ধারণা থাকতে হবে। সো এই আয়ন চ্যানেল বা এই গেটস এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে আনগেটেড চ্যানেল, একটি হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল এবং আরেকটা হচ্ছে লাইগ্যান্ড গেটেড চ্যানেল। এই জিনিসটা না বুঝলে আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ভালোভাবে বুঝতে পারবো না। সো আমাদের এখানে তিনটা ড্রাম রাখছি। এখানে ধরো যেটা 1 নম্বর ড্রাম, এটা 2 নম্বর ড্রাম, এখানে হচ্ছে কি এটা 3 নম্বর ড্রাম। সো এই তিনটা ড্রামের যে কাজ সেটি হচ্ছে যে 1 নম্বর ড্রামটাকে আমরা বলছি আনগেটেড চ্যানেল। ধরো বিষয়টা হচ্ছে এমন একটা বাড়ি, তুমি ইমাজিন করো এমন একটা বাড়ি যে বাড়ির দরজা অলওয়েজ খোলা। লেটস জাস্ট সে এটা তার একটা দরজা, এই দরজাটা এভাবে খোলা আছে, এই দরজাটা এভাবে খোলা আছে। তাহলে দরজা যদি খোলা থাকে তুমি চিন্তা করো তাহলে এনি টাইম এনিওয়ান ক্যান ইদার এন্টার ইনটু your house through the doors and anytime anybody can exit from your house through that particular door. সো দরজা যখন খোলা থাকে তখন সোডিয়াম এর ভেতরে বাইরে থেকে ভেতরে প্রবেশও করতে পারে, আবার এট দ্য সেম টাইম ভেতর থেকে বাইরে চলেও যেতে পারে। ঠিক সিমিলারলি দরজা যদি খোলা থাকে তাহলে পটাশিয়ামও যে কোনো সময় বাইরে থেকে ভেতরে ঢুকতে পারে, আবার এট দ্য সেম টাইম পটাশিয়ামও এনি টাইম ভেতর থেকে বাইরে চলে যেতে পারে। সো এটা হচ্ছে এমন একটা বাড়ি যেই বাড়ির দরজাটা অলওয়েজ খোলা থাকে, মানে এমন একটা বাড়ি যে বাড়ির দরজাটাই নাই। চিন্তা করতে পারো অলওয়েজ এনি টাইম এনি সিচুয়েশনে এখানে যে কোনো ধরনের মানুষ যেতেও পারে আবার মানুষ আসতেও পারে। এই জন্য এই চ্যানেলটাকে আমরা বলতেছি আনগেটেড চ্যানেল বা আমরা বলতে পারি লিকি চ্যানেল। লিকি চ্যানেল কারণ কি? কারণ এনি টাইম পটাশিয়াম এখান থেকে লিক আউট হতে পারে, আবার এনি টাইম পটাশিয়াম এখান থেকে লিক ইনও হতে পারে। এনি টাইম সোডিয়াম এখান থেকে লিক আউট হতে পারে, এনি টাইম সোডিয়াম এর ভিতর থেকে প্রবেশ করে লিক ইনও হতে পারে। সো আনগেটেড চ্যানেল আমরা শিখলাম। আবার আরেকটা জিনিস ছিল, এটা হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল। সো ভোল্টেজ গেটেড চ্যানেলটা হচ্ছে এখানে দরজা ধরো যে বন্ধ আছে, ধরো যে দরজা বন্ধ আছে, তো দরজা যদি বন্ধ থাকে তাহলে তো সোডিয়াম ঢুকতে পারবে না, তাই না? আবার পটাশিয়ামও ঢুকতে পারবে না। দরজা যখন বন্ধ থাকলে সোডিয়াম ঢুকতে পারবে না, পটাশিয়ামও ঢুকতে পারবে না। কিন্তু দেখা গেল এই দরজাটা একটা পার্টিকুলার ভোল্টেজে খোলে। ধরো যে সেলের ভোল্টেজ যখন -60 মিলিভোল্ট, তখনই শুধুমাত্র এই দরজাটা খুলতেছে। অর্থাৎ এই দরজাটার খোলা হওয়া এবং বন্ধ হওয়া এই দুইটা জিনিস ডিপেন্ড করতেছে একটা পার্টিকুলার ভোল্টেজের উপর। অর্থাৎ যখন -60 মিলিভোল্ট অ্যাচিভ করতেছে সেল, তখনই শুধুমাত্র এখানে দরজাটা খুলে যাচ্ছে, তখন এই দরজাটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই দরজাটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো দরজা যখন ভ্যানিশ হয়ে যায় তখন দরজার ভেতর দিয়ে এনি টাইম সোডিয়াম বাইরে থেকে ভেতরে ঢুকতে পারে, আবার সোডিয়াম ভেতর থেকে বাইরেও চলে যেতে পারে। এই জন্য এটাকে আমরা বলে থাকি ভোল্টেজ গেটেড চ্যানেল। আমরা এটাকে এই জন্য নাম দিয়ে থাকি ভোল্টেজ গেটেড চ্যানেল, কারণ এই
যেই দরজা খোলা হওয়া বা বন্ধ হওয়া এই জিনিসটা ডিপেন্ড করে একটা পার্টিকুলার ভোল্টেজের উপর। সো এটা হচ্ছে আমার একটা ভোল্টেজ গেটেড চ্যানেল। ভোল্টেজ গেটেড চ্যানেল মানে এর খোলা হওয়া বা বন্ধ হওয়া ভোল্টেজের সাথে সম্পৃক্ত, এই জন্য এটাকে আমরা বলে থাকি ভোল্টেজ গেটেড চ্যানেল। 3 নম্বর আমরা দেখতেছি এটা হচ্ছে লাইগেন্ড গেটেড চ্যানেল। ধরো যে এখানে দরজা বন্ধ আছে, এখানে দরজা বন্ধ, তাহলে এখানে ধরো যে সোডিয়াম, সে কি ঢুকতে পারবে? দরজা বন্ধ থাকলে সোডিয়াম ঢুকতে পারবে না। আবার অ্যাট দ্য সেম টাইম পটাশিয়াম, সেও যদি ট্রাই করে সেও কিন্তু ঢুকতে পারবে না। কিন্তু দেখা গেল একটা পার্টিকুলার সাবস্টান্স এসে যদি এখানে যুক্ত হয়, পার্টিকুলার অন্য সাবস্টান্স এসে যদি যুক্ত হয়, ফর এক্সাম্পল ধরে নিতে পারি আমরা ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করে নিতে পারি। আমরা ধরলাম যে এখানে যদি ম্যাগনেসিয়াম আসে, ম্যাগনেসিয়াম এসে যদি এখানে যুক্ত হয়, তাহলেই কিন্তু এর দরজাটা খুলে যাবে। আর দরজা যখন খুলে যাবে তখন দরজার ভেতর থেকে এই যে সোডিয়াম বা হচ্ছে পটাশিয়াম এগুলো সেখানে কিন্তু চলে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যেই আমরা গেটটা চিন্তা করতেছি, এই দরজা এখানে ভ্যানিশ হবে কখন? যখন একটা অন্য একটা কোনো সাবস্টান্স সেখানে যুক্ত হবে। তো ধরো যে আমরা ধরলাম যে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম এরা হচ্ছে এখানে এসে যুক্ত হলো, এরা যখন এখানে এসে যুক্ত হলো তখনই কিন্তু এর দরজাটা খুলে গেল। সো দরজা যখন খুলে গেল তখনই হচ্ছে এর ভেতর দিয়ে বিভিন্ন রকমের সাবস্টান্স ঢুকবে বা বিভিন্ন রকমের সাবস্টান্স এখান থেকে বের হয়ে যাবে। সো এই জিনিসটাকে আমরা বলছি লাইগেন্ড গেটেড চ্যানেল। লাইগেন্ড গেটেড চ্যানেল তখনই খুলবে যখন অন্য কোনো সাবস্টান্স সাচ অ্যাজ ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বা ফসফরাস ওরা যখন এখানে এসে যখন যুক্ত হবে তখনই তার দরজা খুলে যাবে, এবং তখনই যে কাঙ্ক্ষিত যে মানে চার্জ বা কাঙ্ক্ষিত যেই কম্পাউন্ড সেটা তখন দরজার বাইরে থেকে ভেতর ঢুকবে অথবা ভেতর থেকে বাইরে যাবে। সো আমরা কি কি ধরনের গেট পাইলাম? আমরা 3 ধরনের গেট পাইলাম। একটা হচ্ছে আনগেটেড চ্যানেল, যেটার দরজা সবসময় খোলা থাকে। একটি হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল, যেটার দরজা খুলবে বা বন্ধ হবে দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই আ সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ। আরেকটি হচ্ছে লাইগেন্ড গেটেড চ্যানেল, এখানে অন্য একটা কোনো লাইগেন্ড বা অন্য একটা কোনো সাবস্টান্স এসে যখন যুক্ত থাকবে তখনই তার দরজা খুলবে, আদারওয়াইজ দরজাটা উইল রিমেইন ক্লোজ। সো এই 3টা জিনিস এর উপর বেসিস করে আমরা আরএমপি কিভাবে ডেভেলপ হয় সেটি শিখবো। কিন্তু তার আগে আমাদেরকে আরেকটি জিনিস জানতে হবে, সেটি হচ্ছে আমাদের 2টা ভ্যালু জানতে হবে। একটা হচ্ছে সেলের ভেতরে এবং সেলের বাইরে। লেটস জাস্ট সে এই 2টা ভ্যালু আজীবন আমৃত্যু আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম এর ভ্যালু জানতে হবে আমাদেরকে, আর পটাশিয়ামের ভ্যালু জানতে হবে আমাদেরকে। সো সোডিয়াম এটি সেলের বাইরে থাকে 140 মিলিমোল পার লিটার, 140 মিলিমোল পার লিটার। আর পটাশিয়াম এটা সেলের বাইরে থাকে অ্যারাউন্ড 3 to 5 মিলিমোল পার লিটার। এই 2টা ভ্যালু আমৃত্যু আমাদেরকে জানতে হবে, কারণ মেডিকেলে আসছি, মেডিকেলে পড়ছি, এই 2টা ভ্যালু নিয়ে আমাদেরকে আমৃত্যু কাজ করে যেতেই হবে। সোডিয়ামের ভ্যালু 140 মিলিমোল পার লিটার, পটাশিয়ামের ভ্যালু 3 to 5 মিলিমোল পার লিটার। এটা হচ্ছে ইসিএফ এর ভ্যালু, মানে সেলের বাইরে এগুলোর ভ্যালু। সেলের ভেতরে সোডিয়াম থাকে অ্যারাউন্ড আমরা বলতে পারি 14 মিলিমোল পার লিটার, আর সেলের ভেতরে পটাশিয়াম থাকে 140 মিলিমোল পার লিটার বা 140 থেকে 142 মিলিমোল পার লিটার, এটা আমরা রেঞ্জেও বলতে পারি। সো এই 2টা ভ্যালুর উপর ডেভেলপ করে বা এই 2টা ভ্যালুকে ভালোভাবে আয়ত্ত করে আমরা পরবর্তীতে দেখবো যে আসলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কিভাবে তৈরি হচ্ছে। এখন আমরা দেখি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কিভাবে তৈরি হয়। ধরো এই গোল্লা যে জায়গাটা তোমরা দেখছো, এই গোল্লা জায়গার যে এই গোল্লা জায়গাটা হচ্ছে সেলের নিউক্লিয়াস। সেলের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ধরলাম একটা ক্রোমোজোম থাকে, এটা হচ্ছে সেই ক্রোমোজোম। এখন ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ এর ভিতরে কি থাকে? একটা জিন থাকে। ধরলাম আমরা এটা ক্রোমোজোমের ভিতরে একটা ডিএনএ আছে এবং ডিএনএ এর ভিতরে একটা জিন আছে, এবং সেই জিনটা ধরলাম আমরা লেজেসে, এটা হচ্ছে সেই জিন। এখন এটা ধরলাম আমরা এই জিনের নাম হচ্ছে এ জিন। এখন আমরা জানি একটা জিন যখন এক্সপ্রেসড হয়, অর্থাৎ একটা জিন যখন নিজেকে প্রকাশিত করে, তখন সেই জিন থেকে কি তৈরি হয়? একটা প্রোটিন তৈরি হয়। আমরা আগে পড়েছিলাম না যে একটা জিন যখন এক্সপ্রেসড হয় সেখান থেকে এমআরএনএ তৈরি হয় ভায়া প্রসেস অফ ট্রান্সক্রিপশন, এবং সেই ট্রান্সক্রিপশন থেকে পরবর্তীতে এমআরএনএ ট্রান্সলেশনের পদ্ধতির মাধ্যমে বিভিন্ন প্রোটিন তৈরি করে। সো আমরা ধরলাম এই জিনটা এক্সপ্রেসড হলো, এই জিনটা এক্সপ্রেসড হয়ে একটা এমআরএনএ তৈরি করলো, সেই এমআরএনএ থেকে একটা প্রোটিন তৈরি হলো ট্রান্সলেশনের মাধ্যমে, এবং সেই প্রোটিনটা হচ্ছে কি, ধরো যে একটা স্টার শেপ প্রোটিন, এই হচ্ছে সেই প্রোটিন। যে প্রোটিনটা আমরা দেখতেছি এটা হচ্ছে একটা স্টার শেপ প্রোটিন, এবং এই স্টার শেপ প্রোটিনটা কখন তৈরি হলো? স্টার শেপ প্রোটিনটা তৈরি হয়েছে যখন এ জিন আমার এক্সপ্রেস হয়েছে। এখন এখন আমরা দেখো এটা হচ্ছে সেল, পুরো স্কোয়ার শেপটা হচ্ছে আমার একটা সেল, এবং এই যেটা সেল রয়েছে
এই সেলের ভেতরে সোডিয়াম কম থাকে এবং সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে। ধরো যে সেলের বাইরে সোডিয়াম থাকে অ্যারাউন্ড 140 মিলিমোল পার লিটার, ঠিক আছে, আর সেলের ভেতরে সোডিয়াম থাকে কম, ধরো যে কত 14 মিলিমোল পার লিটার থাকে সাপোজ। হ্যাঁ, তাহলে এখন দেখো সেলের বাইরে সোডিয়াম পরিপূর্ণ, সোডিয়াম ভরা, সেলের বাইরে অনেকগুলা সোডিয়াম আছে আর সেলের ভেতরে সোডিয়াম অনেক কম আছে, কিন্তু সেলের ভেতরে পটাশিয়াম বেশি থাকে, সেলের ভেতরে পটাশিয়াম বেশি থাকে। ধরো যে সেলের ভেতরে পটাশিয়াম আছে লেস জাস্ট 140 মিলিমোল পার লিটার, তো সেলের ভেতরে পটাশিয়াম অনেক বেশি থাকে, কিন্তু সেলের বাইরে আবার পটাশিয়াম কম থাকে, সেলের বাইরে পটাশিয়াম লেস জাস্ট থাকে 100 আই মিন 3.5 টু 5 মিলিমোল পার লিটার, আমরা 3.5 টাই ধরে রাখি, ঠিক আছে। সো এখন যে জিনিসটা আমাকে জানতে হবে সেটি হচ্ছে যে আমাদের এই সেলের বাইরে যেই সোডিয়াম বেশি থাকে আর সেলের ভেতরে যে পটাশিয়ামটা কম থাকে, এগুলোর উপর বিশেষ করে আমরা পুরো আরএমপিটা কিভাবে ডেভেলপ হচ্ছে সেটি আমরা জানবো। কিভাবে জানবো? দেখো যে নর্মালি আমরা জানি কি এই আয়ন, এই যে আমরা স্টারশিপ চ্যানেল, এই স্টারশিপ চ্যানেলের একটা কাজ রয়েছে, সে সেলের ভেতরে সোডিয়াম বেসিক্যালি সেলের ভেতর থেকে বাইরে এক্সপালস আউট করে দিবে, আর সেলের বাইরে থেকে পটাশিয়াম ভেতরে মানে ইনফ্লাক্স করে দিবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে দুইটা মানুষ আছে, ধরো এখানে হচ্ছে গিয়ে একটা এ নামে একটা ব্যক্তি আর এখানে আরেকটা হচ্ছে গিয়ে বি নামে একজন ব্যক্তি আছে। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা আগে জানি নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি যে যেখানে এই জায়গাতে যদি সোডিয়াম বেশি থাকে আর বি জায়গাতে যদি সোডিয়াম কম থাকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য নর্মাল সূত্র অফ ল, আই মিন অ্যাকর্ডিং টু দ্য নর্মাল ল অফ ডিফিউশন, এ জায়গা থেকে বি জায়গাতে সোডিয়াম আসবে, কারণ এ জায়গায় সোডিয়ামের ঘনত্ব কম, আমি এই জায়গাতে সোডিয়ামের ঘনত্ব বেশি আর বি জায়গাতে সোডিয়ামের ঘনত্ব কম, তাহলে সোডিয়ামের মুভমেন্টটা ঘটবে কোন দিকে? এ থেকে বি এর দিকে। আবার ভাইস ভার্সা, যদি এ সাইডে যদি পটাশিয়াম বেশি থাকে আর বি সাইডে যদি পটাশিয়াম কম থাকে, তাহলে এখানে মুভমেন্ট করবে এ সাইড থেকে বি সাইডের দিকে, কারণ এখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে প্রোডাক্টটা যাবে। এটাই হওয়া উচিত অ্যাকর্ডিং টু দ্য নর্মাল রুলস অফ ডিফিউশন। কিন্তু এই জায়গাতে যেখানে জিনিস বেশি, ঠিক সেখানেই হচ্ছে কি আবার জিনিসটা বেশি যাচ্ছে। ফর এক্সাম্পল, এর কাছে আছে ধরো যে এ ধরো যে একটা মানে মিস্টার শাহরুখ খান, এস আর কে, সো এর কাছে টাকা বেশি থাকবে, আর বি ধরো যে একটা অন্য একজন কোনো ব্যক্তি যার কাছে টাকা বেসিক্যালি কম আছে, ধরো যে একটা হচ্ছে গিয়ে হি ইজ আ বেগার, বা সে ধরো যেটা রাস্তার কোনো একটা গরিব মানুষ যার কাছে টাকা খুব তেমন পরিমাণের বেশি নাই। সো আমরা যেটি দেখব নর্মাল অনুযায়ী যার কাছে টাকা বেশি আছে এই জায়গাতে টাকা সেই বেশি পাবে। জগতের নিয়মই তাই, যার কাছে বেশি টাকা আছে সে তত বেশি টাকা চায়, অর্থাৎ এসআরকে এর কাছে বেশি টাকা আছে, দ্যাটস দ্য রিজন ওয়াই এসআরকে আরো বেশি টাকা নিবে। ঠিক সিমিলারলি সেলের বাইরে সোডিয়াম বেশি আছে 140 মিলিমোল আর সেলের ভেতরে সোডিয়াম আছে অনলি 14, সো সেলের বাইরে সোডিয়াম বেশি থাকবে এবং সে আরো বেশি সোডিয়াম পাবে ফ্রম দ্য ইন্টেরিয়র পার্ট অফ দ্য সেল। মানে এখানে এই পাম্পটা হচ্ছে গিয়ে 3টা সোডিয়াম বের করে দিবে, এই পাম্পটা 3টা সোডিয়াম বের করে দিবে। মানে আমরা এই জিনিসটাকে একটু ভালো করে যদি আঁকাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে এই পাম্পটা যেটা করবে সে 3টা সোডিয়াম বের করে দিবে, আর ইন এক্সচেঞ্জ অফ দিস সে 2টা পটাশিয়াম ভেতরে নিবে, সে 2টা পটাশিয়াম ভেতরে নিবে। তাহলে তুমি দেখতেছো এই জায়গাতে পাম্পটা যদি একবার কাজ করে তাহলে সে 3টা সোডিয়ামকে বের করে দিচ্ছে, আর পাম্পটা যদি একবার কাজ করে তাহলে ইন অপোজিট অফ ইফ্লাক্স অফ 3 সোডিয়াম আয়ন সে কিন্তু 2টা পটাশিয়াম নিয়ে নিচ্ছে। তাহলে আমরা যদি এখন এখানে এভাবে চিন্তা করি, পাম্পটা একবার যদি কাজ করে তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে 3টা সোডিয়াম বাইরে যাচ্ছে আর একটা সোডিয়াম আর 2টা পটাশিয়াম ভেতরে চলে যাচ্ছে। কিন্তু পাম্পটা যদি 1000 বার কাজ করে তাহলে কি রকম ফিনোমিনন ঘটবে আমরা সেটি এখন দেখার চেষ্টা করব। আমরা সেটি এখন দেখব যে পাম্পটা যদি 1000 বার কাজ করে তাহলে তার মধ্যে কি ধরনের চেঞ্জ আসবে। তাহলে দেখো পাম্প একবার কাজ করলে বের হয়ে যায় অলমোস্ট লাইক 3টা সোডিয়াম। এখন পাম্প যদি 1000 বার কাজ করে তাহলে কতগুলা সোডিয়াম বের হয়ে যাবে? তাহলে 3 into 1000 which means প্রায় 3000 সোডিয়াম বাইরে চলে যাবে পাম্পটা একবার কাজ করলে। তাহলে পাম্পটা একবার কাজ করলে অলমোস্ট লাইক 3000 সোডিয়াম এখান থেকে চলে যাবে। আর সেম জিনিস যদি আমরা পটাশিয়ামের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি দেখব,
পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা সেম জিনিস অ্যাপ্লাই করি তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পাম্প একবার যদি কাজ করে তাহলে পটাশিয়াম কতবার ইনফ্লাক্স ঘটবে, পাম্প একবার কাজ করলে পটাশিয়াম দুইটা পটাশিয়াম বের হয়ে যাচ্ছে। আবার পাম্প যদি 1000 বার কাজ করে তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে গিয়ে 2000টা পটাশিয়াম, অলমোস্ট লাইক 2000টা পটাশিয়াম এখানে ভিতরে ঢুকবে। অর্থাৎ ইউ ক্যান নাও সি যে ভেতরে 2000 পজিটিভ চার্জ ডেভেলপ করছে আর বাইরে অলমোস্ট লাইক 3000 পজিটিভ চার্জ ডেভেলপ করছে। তার মানে তুমি বুঝতেছো যে বাইরে একটা পজিটিভিটি অ্যারাইজ করছে আর ভেতরে একটা নেগেটিভিটি অ্যারাইজ করছে। সো এখানেই হচ্ছে গিয়ে কাহিনী, এখানে যে চার্জগুলোর কথা বলতেছিলাম এই চার্জগুলোর ডিফারেন্স এখানেই তৈরি হচ্ছে। সো আমরা দেখতেছি there is relative generation of positivity outside the cell and ভেতরে একটা নেগেটিভিটি অ্যারাইজ করতেছে। সো এখান থেকেই আমাদের বিভিন্ন রকমের আমাদেরকে জানতে হবে বিভিন্ন রকমের পোটেনশিয়ালস এখানে ডেভেলপ করছে। এই বিষয়টা থেকে আমরা অনেক কিছু জিনিস জানবো এখন। সো আমরা দেখতেছি বাইরে একটা রিলেটিভ পজিটিভিটি অ্যারাইজ করতেছে আর ভেতরে একটা রিলেটিভ নেগেটিভিটি অ্যারাইজ করছে। এখন এই যে পাম্পটা একবার কাজ করলে, যেহেতু পাম্পটা সোডিয়াম এবং পটাশিয়ামের মুভমেন্টটাকে নিয়ে কনসার্ন, দ্যাটস দ্য রিজন হোয়াই এই পাম্পের আরেকটা নাম হচ্ছে গিয়ে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই পাম্পের আরেকটা নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই পাম্পটা যেহেতু সোডিয়াম এবং পটাশিয়ামকে নিয়ে ডিল করে, দ্যাটস হোয়াই ইটস কল্ড আ সোডিয়াম পটাশিয়াম পাম্প। এবং যেহেতু এই পাম্পটা अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন অফ সোডিয়াম এন্ড अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম কাজ করতেছে, দ্যাটস দ্য রিজন হোয়াই ইট রিকোয়ার্স এনার্জি। এবং এই এনার্জিটা কিভাবে সে পায়? সে নরমালি এখানে এনার্জিটা পায় এটিপেস থেকে। অর্থাৎ এখানে এটিপি ভেঙে যাবে, এটিপি ভেঙে গিয়ে এডিপি তৈরি হবে এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। সো আমাদেরকে এই বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে। এখানে এটিপি ভাঙবে, যখন পাম্পটা একবার কাজ করবে তখন একটা এটিপি ভেঙে গিয়ে একটা এডিপি তৈরি হবে এবং একটা ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। সো এখানে পাম্পটা যখন একবার কাজ করতেছে তো বাইরে পজিটিভ তৈরি হচ্ছে, ভেতরে একটা রিলেটিভ নেগেটিভিটি তৈরি হচ্ছে। সো এই সময়ে যদি আমরা একটা কোনো ভোল্ট মিটার স্থাপন করি, তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই সেলের ভেতরে অলমোস্ট লাইক একটা নেগেটিভ চার্জ বা একটা নেগেটিভ ভোল্টেজ আমরা পাবো। নেগেটিভ ভোল্টেজটা কত? নেগেটিভ ভোল্টেজটা হচ্ছে লেটস জাস্ট সে সেই নেগেটিভ ভোল্টেজের মান হচ্ছে -4 মিলিভোল্ট, -4 মিলিভোল্ট। অর্থাৎ এই সময় যদি আমরা বাইরে একটা ইলেকট্রোড লাগাই যার ভেতরে একটা ভোল্টামিটার দেই এবং সেই ভোল্টামিটারের এক প্রান্ত থাকবে সেলের ভেতরে, আরেক প্রান্ত থাকবে সেলের বাইরে, তাহলে সেই ভোল্টামিটারে যেটা অ্যারাইজ করবে সেটা হচ্ছে -4 মিলিভোল্ট দেখাবে এই সেলের ভেতরে তৈরি হয়েছে। এবং এই যে আমরা জিনিসগুলো দেখতেছি এখানে একটা আয়ন চ্যানেল আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি লিকি আয়ন চ্যানেল বা আনগেটেড আয়ন চ্যানেল। এই আনগেটেড আয়ন চ্যানেলটা মানে হচ্ছে যেহেতু সেলের ভেতরে পটাশিয়াম বেশি থাকে তাই কন্টিনিউয়াসলি এর ভেতর দিয়ে পটাশিয়াম লিক আউট হবে, কারণ এর তো হচ্ছে পটাশিয়াম পারমিয়েবল প্রোটিনস, এই হচ্ছে পটাশিয়াম পারমিয়েবল আয়ন চ্যানেলস। এই জিনিসটা একটু ব্যাখ্যা করি যে আমাদের যখন এই জিন যখন এক্সপ্রেসড হয়েছিল তখন সে একটা স্টার শেপ আয়ন চ্যানেল তৈরি করছিল এবং এই স্টার শেপ আয়ন চ্যানেলটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন সোডিয়ামকে বের করে দিচ্ছে এবং পটাশিয়ামকে ঢুকাই নিচ্ছে তখন সেলের ভিতরে -4 মিলিভোল্ট তৈরি হলো। এখন ধরে নিলাম আরেকটা জিন আছে এখানে, সেটা হচ্ছে বি জিন। এই বি জিন যখন এক্সপ্রেসড হবে বা এই বি জিন যখন নিজেকে প্রকাশিত করবে তখন সেলের ভেতরে কিছু আয়ন চ্যানেল তৈরি হবে। আমরা জানি বি জিন থেকে আরেকটা ডিফারেন্ট এমআরএনএ তৈরি হবে এবং সেই ডিফারেন্ট এমআরএনএ থেকে একটা ডিফারেন্ট প্রোটিন তৈরি হবে এবং সেই ডিফারেন্ট প্রোটিনটা আমরা ধরে নিলাম সেই ডিফারেন্ট প্রোটিন যেগুলো হচ্ছে আমার আয়ন চ্যানেল। এবং এই আয়ন চ্যানেলগুলোর ধরন কিরকম? এগুলো হচ্ছে লিকি আয়ন চ্যানেল। আমরা লিকি আয়ন চ্যানেল কিছুক্ষণ আগে পড়ছি, এটা হচ্ছে সেই লিকি আয়ন চ্যানেল। অর্থাৎ এই লিকি আয়ন চ্যানেলের গেটগুলো অলওয়েজ খোলা থাকে, তাহলে যে কোনো সময় পটাশিয়াম ভেতর থেকে বাইরে যেতেও পারবে, আবার পটাশিয়াম বাইরে থেকে ভেতরে আসতেও পারবে। সো এইটা হচ্ছে একটা লিকি আয়ন চ্যানেল ফর পটাশিয়াম। সো এর মধ্য দিয়ে শুধুমাত্র পটাশিয়াম যাতায়াত করবে। সো
এটা কিন্তু পারমেবল টু অনলি পটাশিয়াম। আমরা আরেকটি কথা এখানে চিন্তা করে নেই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আমরা কত বলেছিলাম স্টার্টিং এ। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আমরা বলেছিলাম -70 থেকে -90 মিলিভোল্ট। সো আমরা ধরে নিলাম -90 মিলিভোল্ট হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ফর নার্ভ ফাইবার। এখন আমরা চিন্তা করতেছি যে এই -90 মিলিভোল্টটা তৈরি হচ্ছে কিভাবে। সো -90 মিলিভোল্টটা তৈরি হচ্ছে -90 মিলিভোল্টের মধ্যে আমরা পাইলাম -4 মিলিভোল্ট, বাকি -86 মিলিভোল্ট আসলো কোত্থেকে, এই বিষয়টা এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাকি -86 মিলিভোল্ট আসছে এই ডিফিউশন অফ পটাশিয়ামের থেকে। কারণ আমরা দেখি যে যেহেতু বললাম যে এখানে কোনো ধরনের গেট নাই, এগুলো সব হচ্ছে লিকি চ্যানেল বা হচ্ছে আনগেটেড চ্যানেল। সো এখানে ধরে নিলাম প্রথমে যে পরিমাণে পটাশিয়াম আসছে তার থেকে কিছু পরিমাণে পটাশিয়াম ধরে নিলাম আমরা বের হয়ে গেছে। লেটস জাস্ট সে এখানকার যে পটাশিয়াম আগে যা ছিল এখানে সেলের ভেতর থেকে পটাশিয়াম কিছু পরিমাণে বের হয়ে গেছে, এবং সেলের ভেতর থেকে যখন পটাশিয়াম বের হয়ে গেছে তখন সেল একটু বেশি পরিমাণে নেগেটিভ হচ্ছে, অর্থাৎ আগে যা নেগেটিভ ছিল এখন তার থেকে আরো বেশি নেগেটিভিটি তার মধ্যে তৈরি হবে। অর্থাৎ এখানে ধরলাম যে -4 মিলিভোল্ট থেকে আরেকটু কিছু পরিমাণে পটাশিয়াম বের হয়ে গেছে, তাহলে ধরো যে আরো দুইটা পটাশিয়াম এখান থেকে বের হয়ে গেছে, যেহেতু সে লিকি চ্যানেল টু পটাশিয়াম। তাহলে -4 মিলিভোল্ট থেকে ধরলাম যে -10 মিলিভোল্ট ডেভেলপ করলো। হ্যাঁ, তো এটা কেন হইলো? কারণ সেলের বাইরে তো পটাশিয়াম বেশি, সেলের বাইরে 140 মিলিভোল্ট পটাশিয়াম, আর সেলের আই মিন টু সে আমি সেলের ভেতরে সেলের বাইরে পটাশিয়াম কম, সেলের বাইরে পটাশিয়াম কম, সেটা হচ্ছে সেলের বাইরে পটাশিয়ামের অ্যামাউন্ট হচ্ছে অনলি 3.5 টু 5.5 মিলিমোল পার লিটার, 3.5 টু 5.5 মিলিমোল পার লিটার, কিন্তু সেলের ভেতরে কিন্তু পটাশিয়াম বেশি থাকে। তাহলে নর্মাল ডিফিউশনের সূত্র অনুযায়ী ডিফিউশনের সূত্র অনুযায়ী যেটা ঘটবে সেটা হচ্ছে যে বাইরে থেকে ভেতর থেকে বাইরের দিকে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশনটা ঘটবে। কার ট্রান্সপোর্টেশনটা ঘটবে? পটাশিয়ামের ট্রান্সপোর্টেশনটা ঘটবে। সো পটাশিয়াম এখান থেকে ভেতর থেকে বাইরে চলে গেল, ধরো যে দুইটা পটাশিয়াম চলে গেল, তো দুইটা পটাশিয়াম চলে যাওয়ার কারণে -4 মিলিভোল্ট থেকে -10 মিলিভোল্ট ডেভেলপ করলো। সিমিলারলি কিছুক্ষণ পর দেখা গেল যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে আবার কি 4-5টা বা আরো ধরো যে 10-20টা পটাশিয়াম বের হয়ে গেছে, তখন -10 থেকে ধরো যে -20 মিলিভোল্ট ডেভেলপ করলো এখানে। সো ঠিক এভাবে করতে করতে এমন একটা পর্যায়ে আসবে, আরেকটু কিছুক্ষণ পর ধরো যে আরেকটু পটাশিয়াম চলে গেছে, তো আরেকটু পটাশিয়াম যাওয়ার কারণে -20 থেকে ধরো যে -50 মিলিভোল্ট ডেভেলপ করলো। সো যত পটাশিয়াম ভেতর থেকে বাইরে চলে যাচ্ছে ভেতরে কিন্তু আরো বেশি নেগেটিভিটি অ্যারাইজ করতেছে। সো এই যে নেগেটিভিটি গুলো অ্যারাইজ করলো এগুলো হচ্ছে কি আমার ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বা এগুলো হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক চার্জ আরো বেশি নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে। সো আমরা বলতে পারি বাইরে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য যখন ভেতর থেকে পটাশিয়াম বেরো যাচ্ছে তখন ভেতরে সেলের মধ্যে আরো বেশি পরিমাণে নেগেটিভ তৈরি হচ্ছে। ধরো যে এখানে আরো কিছু পরিমাণের পটাশিয়াম বের হয়ে গেল, তখন সেল আরো -60 থেকে ধরো যে -70 মিলিভোল্টে ডেভেলপ করলো। সো এইভাবে যে সেলের মধ্যে বেশি বেশি পরিমাণে নেগেটিভিটি তৈরি হওয়া, এই যেই ভোল্টেজ গুলা সেলের মধ্যে তৈরি হচ্ছে এই ভোল্টেজ গুলা কিসের জন্য তৈরি হচ্ছে? বিকজ অফ দ্য ডিফিউশন আউট অফ পটাশিয়াম। সো এই ভোল্টেজ গুলাকে আমরা বলতেছি ডিফিউশন পোটেনশিয়াল, ডিফিউশন potential for potassium. সো এভাবে করতে করতে এমন একটা ডিফিউশন পোটেনশিয়াল সেলের ভেতরে তৈরি হবে যেই ডিফিউশন পোটেনশিয়াল আসলে পটাশিয়াম না তো সেলের বাইরে যেতে পারবে আর হচ্ছে গিয়ে না তো সে হচ্ছে গিয়ে সেলকে ত্যাগ করে বাইরে বের হতে পারবে। অর্থাৎ সেই ভোল্টেজটা হচ্ছে ধরো যে -86 মিলিভোল্ট, করতে করতে ধরলাম যে -86 মিলিভোল্টে চলে আসলো। সো -86 মিলিভোল্টে যখন চলে আসলো তখন পটাশিয়াম এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টকে নালিফাই করতেছে এই ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। অর্থাৎ তুমি চিন্তা করো যে পটাশিয়াম ইজ লাইক এ গার্ল, পটাশিয়াম ইজ লাইক এ, আমরা ধরে নিই পটাশিয়াম ইজ লাইক এ গার্ল। হ্যাঁ, সো পটাশিয়াম ইজ লাইক এ গার্ল, তো পটাশিয়াম বাইরে যেতে চায়, সো বাইরে যেতে চায় কিন্তু সে বাইরে যেতে পারতেছে না। কারণ হচ্ছে গিয়ে হুট করে এই সেলের ভেতরে যে গার্জিয়ান, সেই গার্জিয়ানটা হচ্ছে তার বাবা, সেই বাবা হচ্ছে গিয়ে এখন জাগ্রত হয়ে গেছে। সো বাবা যখন জাগ্রত হয়ে গেছে আর পটাশিয়াম বের হতে চাচ্ছে -86 মিলিভোল্টে বাবা জাগ্রত হয়ে গেছে এবং বাবা পটাশিয়ামের ধরছে ডান হাত আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ধরছে বাম হাত। সো বাবা ধরছে ডান হাত মিন্স ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট ধরছে পটাশিয়ামের ডান হাত,
আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ধরছে পটাশিয়ামের বাম হাত। সো পটাশিয়াম বাম দিকেও যেতে পারতেছে না, ডান দিকেও যেতে পারতেছে না। সো পটাশিয়াম উইল নাও বি এক্সট্রিমলি স্ট্যাটিক। সো এই যে -86 মিলিভোল্ট, যেই -86 মিলিভোল্টে পটাশিয়াম না তো বাইরের দিকে যেতে পারতেছে, না তো ভেতরের দিকে আসতে পারতেছে, এই -86 মিলিভোল্ট এই ডিফিউশন পোটেনশিয়াল, এটা তো একটা ডিফিউশন পোটেনশিয়ালই, আবার এট দ্য সেম টাইম যেই পোটেনশিয়ালে পটাশিয়াম স্ট্যাটিক হয়ে গেল, না তো বাইরের দিকে যেতে পারতেছে না তো ভেতরের দিকে আসতে পারতেছে, এই পোটেনশিয়ালটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর পটাশিয়াম। এটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর পটাশিয়াম। সো আমাদেরকে যেটা বুঝতে হবে সেটি হচ্ছে যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল মানে এমন একটা পোটেনশিয়াল যেই পোটেনশিয়ালে পটাশিয়াম না তো সেলের ভেতর থেকে বাইরে যেতে পারে, আবার নতুন করে কোনো ইনফ্লাক্স অর রিফ্লাক্স অফ আয়নস ঘটবে না। সো আমরা পাইলাম এখান থেকে যেটা, সেটি হচ্ছে যে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর পটাশিয়াম, এটার ভ্যালু হচ্ছে গিয়ে অলমোস্ট -86 মিলিভোল্ট। আমাকে মনে রাখতে হবে যে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল তৈরি করার সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ভূমিকা পালন করে সেটি হচ্ছে পটাশিয়াম এর ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল। তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা পাইছি, সোডিয়াম পটাশিয়াম এই পাম্পের জন্য যত পরিমাণের ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা হচ্ছে -4 মিলিভোল্ট। আর এখন আমরা পাইছি ডিফিউশন অফ পটাশিয়াম আউট হওয়ার জন্য যেই ভোল্টেজটা পাইছি সেটা হচ্ছে -86 মিলিভোল্ট। সো আমরা যদি এখন ক্যালকুলেট করি তাহলে পাবো -90 মিলিভোল্ট। সো আমরা এখান থেকে জিনিসটা বুঝতে পারতেছি যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। সো এভাবে হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল তৈরি হতে থাকে। অর্থাৎ আমরা যদি জিনিসটাকে আবার একটু ব্যাক সাইড থেকে ক্লিয়ারিফাই করি তাহলে যেটা দেখবো সেটি হচ্ছে শুরুতে একটা এ জিন এক্সপ্রেস হয়েছে, এ জিন এক্সপ্রেসড হয়ে সে একটা প্রোটিন তৈরি করছে, সেটা হচ্ছে এই যে সেই প্রোটিনটা, এটা হচ্ছে আমার সোডিয়াম পটাশিয়াম পাম্প। এবং সেই সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন তৈরি হয়েছে তখন যেটি ঘটছে সেটি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন তৈরি হয়েছে তখন এই সোডিয়াম পটাশিয়াম পাম্প বেসিক্যালি তিনটা সোডিয়ামকে বের করে দিছে আর দুইটা পটাশিয়ামকে ভিতরে ঢুকাইছে। সো এই সেলের ভেতরে একটা নেগেটিভিটি অ্যারাইজ করাইছে যেটা হচ্ছে -4 মিলিভোল্ট। এবং আস্তে আস্তে বি জিন এক্সপ্রেস হয়েছে। যখন বি জিন এক্সপ্রেস হয়েছে তখন এই ধরনের লিকি চ্যানেলগুলো ডেভেলপ করছে। এই লিকি চ্যানেলগুলো উইল বি পারমেবল টু অনলি পটাশিয়াম। সো এই লিকি চ্যানেলগুলোতে শুধুমাত্র পটাশিয়াম বের হয়ে যাবে। সো লিকি চ্যানেলগুলোতে যখন পটাশিয়াম বের হলো তখন সেল -4 মিলিভোল্ট থেকে -10 মিলিভোল্ট হইলো। তো তখন আবার আর ফার্দার পটাশিয়াম যখন বের হবে তখন -10 থেকে -20 মিলিভোল্ট বের হবে। আরো পটাশিয়াম বের হয়ে গেলে -20 থেকে -50 মিলিভোল্ট, -50 থেকে -60 মিলিভোল্ট, এভাবে আরো পটাশিয়াম যখন বেড়ে যাবে তখন সেলের মধ্যে ডেফিসিয়েন্সি ক্রিয়েট হবে অফ পজিটিভ আয়নস, দ্যাট ইজ পটাশিয়াম। সো এভাবে করতে করতে সে -86 মিলিভোল্টে যখন আসবে তখন তার ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট মানে সেলের ভেতরে এতটাই নেগেটিভ চার্জ ডেভেলপ করছে যে সে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হুইচ ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স অফ টেকিং দ্য পটাশিয়াম আউট অফ দ্য সেল তাকে নালিফাই করতেছে। সো এই পোটেনশিয়াল এই -86 মিলিভোল্টটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর পটাশিয়াম। ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অফ পটাশিয়াম মানে হচ্ছে এমন একটা পোটেনশিয়াল যেই পোটেনশিয়ালে এসে পটাশিয়াম ক্যান নাইদার গেট আউট অফ দ্য সেল নর any further movement of the ion is possible. So এটাকে আমরা বলতেছি equilibrium of potassium, equilibrium potential for potassium which is -86 millivolt. এখন আমরা চিন্তা করি আরেকটা সেল যদি চিন্তা করি এবং সেই আরেকটা সেলে আমরা একটু কল্পনা করে নেই যেখানে আরেকটা ডিফারেন্ট একটা ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমে একটা জিন আছে, ধরে নিলাম সেটা এ জিন। এখন এ জিন যদি এক্সপ্রেসড হয় অ্যাজ ইউজুয়াল, সে সোডিয়াম পটাশিয়াম পাম্প তৈরি করতে, সেরকম সে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করবে, সে এটিপি কে ভাঙাবে, এটিপি কে ভেঙে দিয়ে সে এডিপি তৈরি করবে এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে। এটা আমরা আগে থেকে জানি। এখানে আমরা জানলাম যে এডিপি কে ভেঙে দিয়ে সে ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে এবং এডিপি তৈরি করবে এবং এট দ্য সেম টাইম সে তিনটা সোডিয়ামকে বের করে দিবে এবং দুইটা পটাশিয়ামকে সে হচ্ছে কি ভেতরে নিয়ে নিবে। সে তিনটা সোডিয়ামকে বের করে দিবে এবং দুইটা পটাশিয়ামকে ভেতরের দিকে নিয়ে নিবে। এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এখানে বি জিনও রয়েছে। এই বি জিন যখন এক্সপ্রেসড হবে তখন সে এখানকার যেই আয়ন চ্যানেলগুলো আছে সেই আয়ন চ্যানেল তৈরি করতেছে এবং এখানে আয়ন চ্যানেলগুলো হচ্ছে কি পারমিবল ফর সোডিয়াম। দিস টাইম আয়ন চ্যানেল উইল বি পারমিবল ফর sodium. এগুলো assigned for the transportation of sodium, not for potassium. These ion channels are assigned for the movement of the sodium, not potassium. এখন যে জিনিসটা ঘটবে সেটি হচ্ছে সেলের বাইরে সোডিয়াম বেশি ছিল না সেলের ভেতরে সোডিয়াম বেশি ছিল? অবশ্যই সেলের বাইরে সোডিয়াম বেশি ছিল, which was 140 মিলিমোল, আর সেলের ভেতরে সোডিয়াম ছিল অনলি 14 মিলিমোল। এখন যেটা দেখবো, সো যখন এখান এই যে বি জিনটা এক্সপ্রেস হওয়ার কারণে যে সোডিয়াম চ্যানেলগুলো খুলে গেছে বা সোডিয়াম চ্যানেলের গেটগুলো খুলে গেছে তখন বাইরে থেকে হেভি অ্যামাউন্ট অফ ইনফ্লাক্স অফ সোডিয়াম ঘটবে।
সো বাইরে থেকে হ্যাভি অ্যামাউন্ট অফ ইনফ্লাক্স অফ সোডিয়াম করবে। সো যেটা ছিল আগে -4 মিলিভোল্ট সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে, সেটা এখন ধরে নাও আস্তে আস্তে লেস নেগেটিভ হয়ে যাবে। সো -4 থেকে -2 মিলিভোল্ট, -2 মিলিভোল্ট থেকে -1 মিলিভোল্ট, এভাবে করতে করতে সে 0 মিলিভোল্টে চলে আসবে। সো সোডিয়াম আরো তারপরে যখন ভেতরে ঢুকতে থাকবে তখন সে -10 millivolt হবে, কারণ concentration of the sodium outside the cell will be greater than the concentration of the sodium that is present within the cell. So concentration gradient এর কারণে সোডিয়াম বাইরে থেকে ভেতরে আসতে চেষ্টা করবে এবং সে চেষ্টা করতেই থাকতেছে, এবং যত সে ভেতরে ঢুকতেছে তত সেলের মধ্যে পজিটিভিটি ডেভেলপ করতেছে। ধরো যে এখন সে +10 মিলিভোল্ট হয়ে গেল, +10 থেকে +20 মিলিভোল্ট হয়ে গেল, আরো যখন সোডিয়াম ঢুকতেছে তখন +20 থেকে +30, এভাবে করতে করতে সে যখন +61 মিলিভোল্টে আসবে তখন ভেতরে এত বেশি পজিটিভ চার্জ গেইন করে ফেলবে সেল যে সে ফার্দার ইনফ্লাক্স অফ সোডিয়াম, মানে ফার্দার এন্ট্রি অফ সোডিয়ামকে রিপালস করবে, কারণ ভেতরে -61 মিলিভোল্ট তৈরি হতে হতে -61 মিলিভোল্ট ইজ ডিফিউশন পোটেনশিয়াল অর ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল অফ সোডিয়াম। সো আমরা যেটা বলার চেষ্টা করতেছি সেটি হচ্ছে সোডিয়াম ইনিশিয়ালি যত ভেতরে প্রবেশ করতেছিল সোডিয়াম তত সেলের মধ্যে পজিটিভিটি অ্যারাইজ করছে। ধরো যে -4 থেকে +1, +1 থেকে +10, +10 থেকে +20, এই সবগুলা যে ভোল্টেজ তৈরি হচ্ছে they all are called as diffusion potential for sodium, এবং এভাবে পজিটিভিটি অ্যারাইজ করতে করতে যখন +61 মিলিভোল্ট তৈরি হলো তখন সেলের মধ্যে এত বেশি পজিটিভিটি অ্যারাইজ করছে যে ফার্দার ইনফ্লাক্স অর ফার্দার এন্ট্রি অফ সোডিয়াম ইজ নট পসিবল বিকজ দেয়ার ইজ সো মাচ অফ রিপালশন উইদিন দ্য সেল। সো এই ভোল্টেজটাকে আমরা বলতেছি তখন ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ফর সোডিয়াম। সো এই +61 মিলিভোল্ট যখন সেল গেইন করবে তখন ফার্দার মুভমেন্ট অফ সোডিয়াম ইজ নট পসিবল। সো এই বিষয়টাই হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে যদি আমরা বলে থাকি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এই কিভাবে তৈরি হচ্ছে, তখন আমাদেরকে বলতে হবে যে রোল অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমরা কিছুক্ষণ আগে দেখছি যে রোল অফ সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কি রকম ছিল, যখন 3টা সোডিয়াম বের হয়ে যাচ্ছে 2টা পটাশিয়াম ঢুকে যাচ্ছে তখন সেলের মধ্যে কত পরিমাণে ভোল্টেজ তৈরি হচ্ছে, তখন সেলের পরিমাণে -4 মিলিভোল্ট ডেভেলপ করতেছে। ডিফিউশন আউট অফ সেল, পটাশিয়াম ডিফিউশন আউট অফ দ্য সেল। সো পটাশিয়াম আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে পটাশিয়াম সেলের ভেতর থেকে কন্টিনিউয়াসলি বের হতে থাকবে লিকি চ্যানেল দিয়ে। সো পটাশিয়াম যখন প্রথমে বের হলো তখন -4 থেকে -10 মিলিভোল্ট ডেভেলপ করলো, আবার যখন আরেকটু পটাশিয়াম বের হলো তখন -10 থেকে -20 মিলিভোল্ট ডেভেলপ করলো, আবার আরেকটু পটাশিয়াম যখন বের হলো তখন -20 থেকে -50 মিলিভোল্ট ডেভেলপ করলো। সেভাবে করতে করতে সেলের মধ্যে একটা নেগেটিভিটি অ্যারাইজ করতেছে, এবং করতে করতে অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম সেলের মধ্যে যখন -86 মিলিভোল্ট ডেভেলপ করবে তখন ফার্দার ইফ্লাক্স অফ পটাশিয়াম উইল নট বি পসিবল। সো এটা হচ্ছে ডিফিউশন আউট অফ পটাশিয়াম। এটার কারণে সেল কত পরিমাণে নেগেটিভ তৈরি করলো, সেল -86 মিলিভোল্ট ডেভেলপ করলো। সো আরএমপি যদি আমরা এখন এখানে ক্যালকুলেট করি, আরএমপি আমরা পারবো যে -4 প্লাস -86 millivolt, so that will be almost equal to -90 millivolt. আর contribution of the sodium via nerve fiber, normally resting অবস্থাতে একটা সেল সোডিয়ামের পারমিবল হয় না, একটা সেল অলওয়েজ রেস্টিং অবস্থাতে শুধুমাত্র পটাশিয়ামের পারমিবল হয়। সো আমরা যেটা বলেছিলাম যে একটা সেল ইনিশিয়ালি একটা সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কত হবে সেটা বেসিক্যালি ডিপেন্ড করে পটাশিয়ামের উপর। সো যেহেতু পটাশিয়ামের উপর তার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ডিপেন্ড করে, দ্যাটস দ্য রিজন হয় পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল কিংবা পটাশিয়ামের ডিফিউশন পোটেনশিয়াল এর উপর বেসিস করেই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা কাউন্ট হবে। আর সোডিয়ামেরটা এটা বেসিক্যালি তখন কাউন্ট হবে যখন সেলটা এক্সাইটেবল বা যখন সেলটা অ্যাকশন পোটেনশিয়ালে আসবে তখন। সো আমরা এখানে একটা নার্নোস্টের ইকুয়েশন দেওয়া আছে, এই নার্নোস্টের ইকুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা একটা সেলের তার ডিফিউশন পোটেনশিয়ালটা কত হবে সেটা জানতে পারি। এটা আমরা কিভাবে জানবো, এইটা বেসিক্যালি আমরা জানি নার্নোস্টের ইকুয়েশনটা হচ্ছে যে -2.3 RT divided by ZF into log 10 concentration of any substance inside the cell divided by concentration of the substance outside the cell। এই জিনিসটা আমরা বুঝবো যেটা সেটা হচ্ছে যে এই এখানকার যে আর, সেই আর বলতে আমরা বোঝানো চাচ্ছি, মানে আর বলতে আমরা বোঝাইতেছি গ্যাস কনস্ট্যান্টকে,
এফ বলতে ফ্যারাডেস কনস্ট্যান্ট বোঝায়, টি বলতে টেম্পারেচার এবং জেড বলতে মানে চার্জের সংখ্যাকে বোঝায়। সো আমরা যদি যেটা কিছুক্ষণ আগে বললাম যে সোডিয়ামের ক্ষেত্রে কত, যদি এটা বের করতে চাই তার ডিফিউশন পোটেনশিয়াল কত, এটা যদি আমরা এভাবে বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে সেটি হচ্ছে যে আমরা এই সম্পূর্ণ ভ্যালু, এই যে ভ্যালুটাকে আমরা দেখতেছি যে 2.3 আরটি এবং ফ্যারাডে, এই সম্পূর্ণটাকে আমরা গাইটনে লিখছি এই সম্পূর্ণ ভ্যালুটা, যেহেতু এটা কনস্ট্যান্ট, সো এই ভ্যালুটার নাম হচ্ছে 61 ভ্যালু, এই ভ্যালুটার অ্যামাউন্ট হচ্ছে 61। সো আমরা এটাকে লিখতে পারি এই সবগুলোর পরিবর্তে -61 ডিভাইডেড বাই জেড, যেটা হচ্ছে তার চার্জের ভ্যালু, হ্যাঁ, এবং এট দ্য সেম টাইম বাকি যা আছে লগ কনসেন্ট্রেশন অফ এনি সাবস্টেন্স ইনসাইড দ্য সেল, ইনসাইড দ্য সেল কত থাকে, সোডিয়ামের ভ্যালু ধরো যে 14 থাকে, আর আউটসাইড দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ভেরি সেম সাবস্টেন্স আউটসাইড দ্য সেল, এটার পরিমাণ কত থাকে, এটার পরিমাণ 140 থাকে। সো সোডিয়ামের ক্ষেত্রে জেড এর মান 1। সো এই জিনিসটাকে আমরা যদি ডিভাইড করি তাহলে অলমোস্ট আমাদের ভ্যালু আসে 0.1, তাহলে -61 ইন্টু লগ 0.1 করলে যেটা আসবে সেটা হচ্ছে 61 আসবে। সো এই 61 এখানে সূত্রতে কিন্তু প্লাস মাইনাস ছিল, সূত্রতে কিন্তু প্লাস মাইনাস ছিল। সো এখন এই সূত্রতে আমরা কখন প্লাস ব্যবহার করবো আর কখন মাইনাস ইউজ করবো এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সো তুমি এই ফিগারে আসো, এই ফিগারে আমরা কি বলছিলাম, সোডিয়াম বাইরে থেকে ভেতরে আসতেছে, এখন সোডিয়ামের চার্জ কত, পজিটিভ। এখন তুমি চিন্তা করো যে বাইরে থেকে যদি কোনো চার্জ সেলের ভেতরে আসে তাহলে সেল উইল বি গেইনিং পজিটিভিটি অর নেগেটিভিটি, অফকোর্স পজিটিভিটি। তাহলে এখানে যে ভোল্টেজটা জেনারেট হবে বিকজ অফ দ্য এন্ট্রি অফ এনি পজিটিভ আয়নস উইদিন দ্য সেল, তাহলে এই ভোল্টেজটা কি পজিটিভ ভোল্টেজ হবে নাকি নেগেটিভ ভোল্টেজ হবে, অবশ্যই পজিটিভ ভোল্টেজ হবে, তাই না? তাহলে এই জন্য তো এখানে কত +61 ভোল্টেজ তৈরি হয়েছিল, নেগেটিভ ছিল কিন্তু সেলের বাইরে থেকে ভেতরে পজিটিভ আয়ন আসার কারণে সেলের ভেতরে একটা পজিটিভ ভোল্টেজ তৈরি হচ্ছে। সো যখন আয়ন বা যখন পজিটিভ চার্জ বাইরে থেকে ভেতরে আসবে তখন যে ভোল্টেজটা তৈরি হবে সেটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ। তার মানে নার্নস্টের ইকুয়েশনে আমরা যদি এখানে আসি তাহলে নার্নস্টের এই ইকুয়েশনে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সোডিয়ামের জন্য সেই ভোল্টেজটা পজিটিভ রাখতে হবে। তাহলে পজিটিভ রাখতে গেলে এখানে আমাকে কোন সাইন আমি এখানে ইউজ করব, অবশ্যই আমি এখানে পজিটিভ সাইন ইউজ করব, তাহলে কিন্তু আমার ভ্যালুটা পজিটিভ আসবে। সো ডিপেন্ডিং আপন দ্য এন্ট্রি অফ দি এক্সিট অফ দি আয়ন আমাদের এখানে সাইনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো লগ -1 এর ভ্যালু মোস্ট লাইকলি -1 আসে। তো সেই -1টাকে নালিফাই করার জন্য আমরা সূত্রতে একটা যদি এক্সট্রা মাইনাস ইউজ করি তাহলে সেই এক্সট্রা মাইনাস এবং লগ 0.1 এর একটা -1 এর ভ্যালুটা নালিফাই হয়ে যে মাইনাস মাইনাসে তখন প্লাস তৈরি করবে। সো এইভাবে কিন্তু আমাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে। আর যখন এটা হচ্ছে গোল্ডম্যানের ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা এখান থেকে না দেখে আমরা এই জিনিসটাকে আরো সিম্পলিফাই করতে পারি। যখন একটা সেল একাধিক সাবস্টেন্সের প্রতি পারমিবল থাকবে, সে যখন সোডিয়ামের প্রতি পারমিবল হবে, পটাশিয়ামের প্রতি পারমিবল হবে, তখন তার ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা কিভাবে বের করতে পারি সেটা এখানে দেখানো হয়েছে। সো এই জিনিসটা আমাদের না জানলেও চলবে, তবে আমরা এই জিনিসটাকে একটু ভালোভাবে এভাবে চিন্তা করতে পারি যে আমরা যদি ইএমএফ চিন্তা করি, ইএমএফ মাইনাস লগ এটা 10 বেস অ্যাকচুয়ালি, তারপর হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম ইনসাইড দ্য সেল ইনটু পারমিবিলিটি অফ পটাশিয়াম, তারপর হচ্ছে গিয়ে প্লাস কনসেন্ট্রেশন অফ সোডিয়াম ইনসাইড দ্য সেল ইনটু পারমিবিলিটি অফ সোডিয়াম আউটসাইড ইনসাইড দ্য সেল প্লাস concentration of chloride inside the cell into permeability of chloride আর নিচে রাখবো আমরা concentration of potassium outside the cell into permeability of potassium outside the cell plus concentration of potassium outside the cell into permeability of sodium plus concentration of chloride outside the cell into permeability of the chloride। এখানে আমরা কনসেন্ট্রেশন অফ দ্য এখানে যখন একটা সেল, মনে রাখতে হবে এই সূত্রতে, যখন একটা সেল সোডিয়ামের প্রতি পারমিবল হয় তখন বেসিক্যালি আমরা তখন পটাশ যেই ভোল্টেজে সোডিয়াম পটাশিয়ামের উপর একটা সেল পটাশিয়ামের উপর পারমিবল হয়
তখন এই বেসিক্যালি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা আরএমপি পাবো। কিন্তু জিনিসটা হচ্ছে এরকম যে পটাশিয়ামের ডিফিউশন পোটেনশিয়াল মানে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে -86 মিলিভোল্টে, কিন্তু ক্লোরাইডও হচ্ছে গিয়ে তার ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল। অর্থাৎ যদি আমরা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল কাকে বলি, যেই পোটেনশিয়ালে ফার্দার মুভমেন্ট অফ দ্য আয়ন উইল নট বি পসিবল, সেটাকে আমরা বলে থাকি ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল। সো আমরা এখন একটা জিনিস চিন্তা করি যে -86 মিলিভোল্টে পটাশিয়াম উইল রিমেইন স্ট্যাটিক, আবার ক্লোরাইডেরও ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে -86। তাহলে একটা সেল যদি -86 এ চলে আসে তাহলে ওই সেলে তো পটাশিয়ামের মুভমেন্ট ঘটবে না, আবার এট দ্য সেম টাইম ওই সেলের মধ্যে ক্লোরাইডেরও মুভমেন্ট ঘটবে না, কারণ ক্লোরাইডেরও ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ইজ সিমিলার টু পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল। তাহলে -86 মিলিভোল্টে সেল উইল নো লঙ্গার বি পারমেবল টু ক্লোরাইড। তাহলে এখানে এই পার্টটা সবসময় জিরো থাকবে। আর বেসিক্যালি আমরা কি বলে থাকি, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে একটা সেল পটাশিয়ামের প্রতি পারমেবল হলে বেসিক্যালি সেটা সোডিয়ামের প্রতি পারমেবল হবে না, কারণ রেস্টিং অবস্থাতে সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ থাকে। সো এখানে যে জিনিসটা লাগবে, পটাশিয়ামের এই ভ্যালুটা তো আমরা জানি সেটা হচ্ছে -86। সো আমরা এই গোল্ডম্যান ইকুয়েশন থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে একটা সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা কত হবে। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। সো এটার পর আমরা আসলে জানবো যে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের সাথে তাল রেখে আমাদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স গুলো কি। সো আমরা একটু যদি চিন্তা করি যে আসলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কিভাবে তৈরি হচ্ছে, আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল তৈরি হচ্ছে বেসিক্যালি সোডিয়াম পটাশিয়ামের জন্য। সোডিয়াম পটাশিয়াম যখন পান্ডা কাজ করতেছে তখন সেখানে -4 মিলিভোল্ট তৈরি করতেছে, আবার পটাশিয়াম যখন ডিফিউশন আউট হয়ে যাচ্ছে তখন সেলের মধ্যে আস্তে আস্তে বেশি পরিমাণে নেগেটিভিটি অ্যারাইজ করতেছে। সো যত বেশি পরিমাণে নেগেটিভিটি অ্যারাইজ করতেছে তত বেশি পরিমাণে সেখানে একটা ডিফিউশন পোটেনশিয়াল তৈরি হইতেছে ফর পটাশিয়াম, এবং সেটা করতে করতে এমন একটা ডিফিউশন পোটেনশিয়াল জেনারেট করবে যেই ডিফিউশন পোটেনশিয়ালে গিয়া ইলেকট্রিক্যাল যে গ্রেডিয়েন্ট সেটা এমন হিউজ হয়ে যাবে যে সেটা ফার্দার ইফ্লাক্স অফ পটাশিয়ামকে নালিফাই করবে, which was the driving force of the generation of negative EMF within the cell, সেটা হচ্ছে -86 মিলিভোল্ট। আর এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই তখন আমার -90 মিলিভোল্ট চলে আসবে। আর রোল অফ সোডিয়ামটা কখন, এই রোল অফ সোডিয়ামটা আমার এখন বেসিক্যালি জানা লাগবে না, এটা যখন একটা সেল এক্সাইটেড হবে তখন আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। আর আমরা বোল্টম্যান ইকুয়েশন এর মাধ্যমে আমরা এখান থেকে নার্নস্টের ইকুয়েশন শিখলাম। নার্নস্টের ইকুয়েশনটা হচ্ছে যে প্লাস, আমরা যদি নার্নস্টের ইকুয়েশনটা যদি একটু চিন্তা করি তাহলে নার্নস্টের ইকুয়েশন যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে অলমোস্ট লাইক নার্নস্টের ইকুয়েশন হচ্ছে +/61, হ্যাঁ, এই log 10 বেসিস থাকবে তার। তারপর হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য যেই সাবস্টেন্সের আমরা যেই প্রোডাক্টের আমরা ডিফিউশন পোটেনশিয়াল বা যেই প্রোডাক্টের আমরা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বের করতে যাচ্ছি সেই প্রোডাক্টের কনসেন্ট্রেশন হবে ইনসাইড দ্য সেল ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ দ্য ভেরি সেম প্রোডাক্ট আউটসাইড দ্য সেল। এইটা যদি আমরা সূত্রে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা ওই সাবস্টেন্সের একটা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বা নার্নোস্টেট পোটেনশিয়াল পেয়ে যাব। নার্নোস্টেট পোটেনশিয়ালের অপর নামই হচ্ছে ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কখন প্লাস ইউজ করব কখন মাইনাস ইউজ করব। যদি সাবস্টেন্সটা বাইরে থেকে ভেতরে আসে তাহলে এবং সাবস্টেন্সের চার্জ যদি পজিটিভ হয় তাহলে বাইরে থেকে ভেতরে আসা মানে হচ্ছে সেল উইল বি গেইনিং ক্যাটায়নস। সেল উইল বি গেইনিং ক্যাটায়নস মানে হচ্ছে সেল উইল বি গেইনিং মোর পজিটিভ আয়নস। তাহলে সেই বাইরে থেকে ভেতরে আসার জন্য যেই পজিটিভিটিটা তৈরি হওয়ার কথা সেই পজিটিভ ভোল্টেজটা হচ্ছে পজিটিভ হবে। এই জন্য তাকে পজিটিভ করার জন্য আমার এখানে নেসেসারি সাইন ইউজ করতে হবে। অর্থাৎ মাইনাস দিয়ে যদি আমার পজিটিভ ভ্যালু আসে তাহলে আমি মাইনাস ইউজ করব, আর প্লাস দিয়ে যদি আমার রেজাল্টটা প্লাস আসে তখন আমি প্লাস ইউজ করব। আবার সিমিলারলি যদি একটা সেল থেকে কোনো একটা পজিটিভ আয়ন বের হয়ে যায় তাহলে সেলের মধ্যে ডেফিনেটলি একটা নেগেটিভ ভোল্টেজ তৈরি হবে। তার মানে যেই ভোল্টেজই আমি পাই না কেন এই সূত্র প্রয়োগ করা সেই ভোল্টেজটা নেগেটিভ ভোল্টেজ হবে। এখন সেই ভোল্টেজকে নেগেটিভ করার জন্য আমাকে নেসেসারি সাইন ইউজ করতে হবে। এখন প্লাস ইউজ করে যদি আমি নেগেটিভ ভোল্টেজ আনতে পারি তাহলে আমি প্লাস ইউজ করব, আর যদি মাইনাস ইউজ করে যদি আমি নেগেটিভ সাইন আনতে পারি তাহলে এই সূত্রতে আমরা মাইনাস ইউজ করব। সো দিস ইজ অল অ্যাবাউট রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। আমি আশা করছি যে এইটার মাধ্যমে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কিভাবে তৈরি হচ্ছে এই বিষয়টা আমরা জানবো। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের সাথে ক্লিনিক্যাল যেই কোরিলেশনটি আছে সেটি আমরা জানবো।